আপনি তো প্রেগনেন্ট। ডাক্তার আশার মুখে এই কথাগুলো শুনে আমি যেন জমে গেলাম। হৃদস্পন্দনটা একসঙ্গে বন্ধ হয়ে যাবার উপক্রম হল। নিজের কানকে অবিশ্বাস করে বললাম, ডাক্তার আপু, একটু ভালো করে দেখেন তো, এটা কিভাবে সম্ভব? আমি তো অবিবাহিত, আর এখন পর্যন্ত কোনো পুরুষের সংস্পর্শেই আসিনি। ডাক্তার আশা আমার কথা শুনে একটি আলট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দিলেন। রিপোর্ট হাতে আসতেই তার চোখে মুখে বিস্ময়ের ছাপ। তিনি নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে ডাক্তার আপু? আসলে তুমি সত্যিই প্রেগনেন্ট। ডাক্তার আশা মাথা চুলকাতে চুলকাতে বললেন, এমনকি তোমার পেটে প্রায় 7 মাসের একটি বাচ্চাও দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তোমার বাইরে তো কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। আমি তো 25 বছর প্র্যাকটিস করছি, এমন কন্ডিশনে রোগী আর দেখিনি। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমি হাঁটতে লাগলাম বাসার দিকে, কিন্তু মনটা ছিল অন্যখানে। কিভাবে সম্ভব? আমার পেটে 7 মাসের বাচ্চা, অথচ পেটে তো কোনো পরিবর্তনই আসেনি, কখনো ব্যথাও তো অনুভব করিনি। ভাবতে ভাবতে বাসায় পৌঁছালাম। ফ্রেশ হয়ে ঘরে বসে আবারও ভাবতে শুরু করলাম, যদি সত্যি এমন হয় তাহলে সমাজে মুখ দেখাবো কিভাবে? কেউ তো বিশ্বাস করবে না যে পুরুষের স্পর্শ ছাড়াই বাচ্চা হতে পারে। সাম্প্রতিককালে প্রস্রাবে জ্বালা পোড়ার মাথা ঘোরার জন্যই তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, এমন অদ্ভুত খবর শোনার জন্য নয়। ভয় কাঁপতে কাঁপতে মাকে ডাকলাম আমার ঘরে। মা এসেই বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। কি হয়েছে মা? মা জিজ্ঞেস করলেন। মা, মাথা ঘোরার জন্য ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার আপু যা বলছে তা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। কি বলেছে? বলেছে আমি প্রেগনেন্ট। কি? এ আবার কি কথা? কিভাবে সম্ভব? কান্না ভেসে এলো চোখে। মাকে জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করো মা, আল্লাহর কসম আমি কোনো পুরুষকে স্পর্শ করিনি, আমি তেমন মেয়ে না মা। মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে পাগলি, কাঁদছিস কেন? আমি তো জানি আমার মেয়ে কেমন। তারপর ডাক্তার কি বলল? আগামীকাল আবার দেখা করতে বলেছে। ঠিক আছে, কাল আমি তোর সাথে যাব। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, এখন টেনশন করিস না, কিছু খা। লজ্জায় বাবা বা ভাইকে কিছু বলিনি। তার ডাক্তার কি বলে শুনে নেব। সারা রাত টেনশনে ঘুম আসেনি। সকালে উঠে খাওয়া দাওয়া করে বাবা অফিসে চলে যাবার পর ভাইকে বাসায় রেখে মায়ের সাথে ডাক্তারের চেম্বারে রওনা দিলাম। ডাক্তার আশা আমাদের দেখেই বললেন, এসেছ? সাথে ইনি আমার মা। বসো। তোমার নাম কি? কি পড়ো? আমি দীপ্তি, আর এবার অনার্স 2য় বর্ষে। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ডাক্তারের এই প্রশ্ন শুনে আমি বিব্রত বোধ করলাম। পাশে মা বসে আছেন তাই লজ্জা হচ্ছিল। তবুও বললাম, জি আছে, কিন্তু আমি ওকে এখন পর্যন্ত স্পর্শ করিনি। ডাক্তার আসে আবার গুরুত্ব সহকারে বললেন, দেখো দীপ্তি, তোমার ভেতরে আরেকটি জীবন্ত সত্তা রয়েছে, এটা নিশ্চিত, কারণ আমি জেলার বড় বড় গাইনি বিশেষজ্ঞদের সাথে তোমার বিষয়ে আলোচনা করেছি। শারীরিক কোনো পরিবর্তন ছাড়াই 7 মাসের বাচ্চা, এমন ঘটনা আমি ডাক্তারি শাস্ত্রে দেখিনি। তবে একদমই যে হয় না তা নয়, খুবই রেয়ার কেস। আমরা 2টি বিষয় ধারণা করছি। এক, তুমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা লুকাচ্ছ। এই কথা শোনা মাত্রই আমি বাধা দিলাম, না, এটা প্রশ্নই ওঠে না, আমি এত বড় মিথ্যা বলবো কেন? ডাক্তার আশা বললেন, অথবা তোমাকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে কিছু করা হয়েছে, যার ফলে তুমি কিছুই বুঝতে পারোনি, তাই তোমার যৌনাঙ্গের একটি টেস্ট করতে হবে। ডাক্তারের পরামর্শে 1&1 স্টেপ সেলের রুমে গিয়ে কিছু নমুনা সংগ্রহ করা হলো। রিপোর্ট আসা পর্যন্ত আমি আর মা অপেক্ষায় রইলাম। কিছুক্ষণ পর রিপোর্ট এলো এবং আমরা আবার ডাক্তারের রুমে ফিরলাম। রিপোর্ট দেখে ডাক্তার আশা আরও বেশি চমকে গেলেন। আমার যৌনাঙ্গে কোনো প্রকার ভ্রূণ বা চিহ্নই নেই। তাহলে কিভাবেই বাচ্চাটি আমার পেটে এলো? ডাক্তার আশা আরও কয়েকজন ডাক্তারকে ফোন করে ডাকলেন। Shortly 4 more doctors arrived and they too were shocked to see my reports and condition. 5 জন ডাক্তার মিলে সিদ্ধান্ত নিলেন অপারেশন করে দেখতেই হবে এটা কি, কারণ এটা দেখতে হুবহু বাচ্চার মতো, কিন্তু টিউমারও হতে পারে। তবে এটা নড়াচড়া করছে, আর টিউমার তো নড়ে না, তাই অপারেশন জরুরি। আর যদি সত্যিই বাচ্চা হয়, ডাক্তার আশা বললেন, তাহলে এত বড় বাচ্চা নষ্ট করতে গেলে তোমারই ক্ষতি হবে। তবুও অপারেশনটা করা দরকার। তিনি আমাকে আগামীকালের মধ্যে হাসপাতালে ভর্তি হতে বললেন। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমি আর মা বাসার দিকে রওনা দিলাম। আমার পেটে একটি বাচ্চা, কিন্তু আমি কিছুই অনুভব করছি না, পেটেও কোনো পরিবর্তন হয়নি, কিভাবে এটা সম্ভব? পথে হাঁটতে হাঁটতে আমার মাথায় আসলো, শুনেছি তো বাচ্চা নষ্ট করার ওষুধ আছে, যা 1 সপ্তাহ খেলেই বাচ্চা চলে যায়। ভাবনাটাকে কাজে পরিণত করে আমি একটি মেডিসিনের দোকান থেকে MTP কিটের ওষুধ কিনে এনে বাড়ি ফিরলাম। ডাক্তারের কথাটা এখন পরিবারের সবাইকে বলতে হবে, বাবা আর ভাইয়াকে।
বাবা কথা শুনেই বলে উঠলেন, কালকেই আমরা অন্য একটা ডাক্তারের কাছে যাব। আমার এক বন্ধু আছে, খুব ভালো ডাক্তার, আফনান, তোমার স্কুল ফ্রেন্ড, ওকেই দেখাবো তোমাকে। কোনো টেনশন করিস না দীপ্তি, এখনকার ডাক্তাররা তো শুধু অপারেশন করাতেই আগ্রহী, তুই শান্ত থাক। বাবার কথায় কিছুটা স্বস্তি পেলেও মনটা শান্ত হচ্ছিল না। যেই ডাক্তারই দেখুক সেই তো একই কথা বলবে, আমার পেটে একটা বাচ্চা। গোসল সেরে দুপুরের খাবার খেয়ে বারান্দায় গিয়ে বসে পড়লাম। ভাবছিলাম এটা কিভাবে সম্ভব। এটা কি সত্যিই বাচ্চা, নাকি টিউমার, না কোনো অশুভ শক্তির খেলা? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই অনুভব করছি না। সিদ্ধান্ত নিলাম, আজ রাতেই এমটিপি কিটের একটা ক্যাপসুল খেয়ে ঘুমিয়ে পড়ব। 1 সপ্তাহ খেলেই সব ঠিক হয়ে যাবে, আমি জানি। আমার তো কোনো সমস্যাই হচ্ছে না। রাতের খাবার খেয়ে ক্যাপসুলটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাত ঠিক 2টোর সময় হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলো। মনে হচ্ছিল যেন আমার পেটের ভিতরের নাড়িগুলো কেউ টেনে টেনে ছেড়ে ফেলছে। অসহ্য যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম, কিন্তু পাশের ঘরে আম্মু কিছুই শুনতে পাচ্ছেন না। আমি মনে মনে ভাবছিলাম এত ব্যথা সহ্য করতে না পেরে হয়তো মরে যাব এখনই। হঠাৎ দেখলাম আমার বিছানার নিচ থেকে একটা কালো ঘুটঘুটে বড় মাথাওয়ালা মানুষের মতো একটা অবয়ব বেরিয়ে আসছে। অন্ধকারে ভালো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ভয় পেয়ে গেলাম। তবে পেটের ব্যথা এতটাই তীব্র ছিল যে ভয়টা যেন কিছুই মনে হচ্ছিল না। ওই কালো অবয়বটা আমার কাছে এসে সরাসরি আমার পেটে হাত দিল। আর অদ্ভুত ব্যাপার, হাত দেওয়ার সাথে সাথেই আমার পেটের ব্যথা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিভাবে এত তাড়াতাড়ি এত ভয়ঙ্কর ব্যথা সেরে গেল? ওই অবয়বটা আমার পেটের হাত সরিয়ে নিয়ে হঠাৎই কোথায় যেন হারিয়ে গেল। তারপরেই আমার সামনের ফাঁকা জায়গা থেকে কেউ বলল, খবরদার, এই বাচ্চাকে যদি আরেকবার নষ্ট করার চেষ্টা করিস তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস করে দেব আমরা। আর এই বাচ্চাটা যে আমাদের জিন জাতির, এই কথা যদি কাউকে বলিস তাহলেও তোমার ক্ষতি করব। আমাদের বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথেই আমরা নিয়ে যাব, তোমার কোনো ক্ষতি করব না। আর এই বাচ্চার ভেতরে আমরা তোমার মায়ের প্রাণ ভোমরা রেখেছি, যদি এটার কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোমার মাও মারা যাবে। এই কথা যত গোপন রাখবি ততই তোমার জন্য ভালো। আমি ফাঁকা জায়গার দিকে তাকিয়ে বললাম, তোমাদের এই বাজে সন্তান কেন আমার পেটে নিলে? আমি তোমাদের কি ক্ষতি করেছি? ফাঁকা স্থান থেকে উত্তর এলো, খুব শীঘ্রই জানতে পারবি। শুধু জেনে রেখো, কাউকে বলতে যাবি না, আর বাচ্চার কোনো ক্ষতি করিস না, সাবধান। আজ থেকে তোমার সাথে একটা জিন দাসী রেখে গেলাম, সে এখন থেকে সব সময় তোমার সাথে থাকবে। আর 2 মাসেই আমরা তোমাকে ছেড়ে দেব। একটা কথা মনে রেখো, যদি বাচ্চাটার কোনো ক্ষতি বা মেরে ফেলার চেষ্টা করিস তাহলে তোমার মায়েরও ঠিক সেইভাবে ক্ষতি হবে। এই কথা বলেই চারপাশে পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। আমি চিৎকার করে বলতে লাগলাম, আমার সাথে এমন করছো কেন তোমরা? কেন কেন? পাশের ঘর থেকে মা দৌড়ে এসে আমার রুমে ঢুকলেন। কি হয়েছে মা তোর? স্বপ্ন দেখেছিস নিশ্চয়ই, তুই সবসময় এই চিন্তাই থাকিস বলেই বাজে স্বপ্ন দেখিস। মায়ের কথা শুনে আমি যখন সবকিছু বলতে শুরু করলাম, হঠাৎ দেখি মা জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমি আবার চিৎকার দিলাম। আব্বু আর ভাইয়া ছুটে এসে মায়ের মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়েছেন। সবাই ভাবলো হয়তো মায়ের প্রেশার উঠানামা করেছে। মাকে শুয়ে দিয়ে আমি নিজের রুমে শুয়ে ভাবতে লাগলাম, আমি এই কথা কাউকে বললেই কি তাকে অজ্ঞান করে দেবে? কারণ তারা তো আমার সাথে একজন জিন দাসী রেখে গেছে, সে বুঝি এমন করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রাতটা কোনো রকমে কাটল। সকালেই আমরা বাবার বন্ধু ডাক্তার আফনানের চেম্বারে গিয়ে পৌঁছালাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ডাক্তার আসলেন। ডাক্তার আফনান এসেই বললেন, কেমন আছো দীপ্তি? আমি শান্ত মেয়ের মতো বললাম, জি ভালো, তোমার কথা সব শুনেছি, তোমার বাবা আমার স্কুল ফ্রেন্ড, দেখি তোমার রিপোর্টগুলো। কিছুক্ষণ রিপোর্ট দেখার পর ডাক্তার বললেন, আসলে তোমার যে সমস্যা এটা সত্যিই অনেক ক্রিটিক্যাল। তোমার ভার্জিনিটি টেস্টও করা আছে, সব নেগেটিভ, কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এবং আল্ট্রাসোনোগ্রাফিও একটি বাচ্চা দেখা যাচ্ছে। এমন সমস্যা যে অসম্ভব তা কিন্তু নয়। এর আগেও কয়েকটা রোগী আমার কাছে এসেছিল। তুমি টেনশন নিও না, আমি ওষুধ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, কোনো অপারেশন লাগবে না। ডাক্তার আঙ্কেলের কথা শুনে মনে হচ্ছিল আমার অসুখটা তেমন কিছুই নয়, তিনি খুব সহজভাবে নিয়েছেন। তাহলে কি কাল রাতের ঘটনা তাকে বলবো? না থাক, সমস্যা হবে আবার। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিলেন 1 মাসের জন্য। আমরা ওষুধ কিনে বাসায় ফিরলাম। বাড়িতে এসে বাবা আম্মুকে বলছিলেন, দেখলি দীপ্তি শুধু শুধু চিন্তা করছিল, আমার বাবা বন্ধু ওষুধ দিয়েছে, ভালো হয়ে যাবে বলেছে। বলেছিলাম না আমার বন্ধু অনেক ভালো ডাক্তার। আর আমি ভাবছিলাম রাতের কথা আমি স্বপ্ন দেখছিলাম নাকি বাস্তবেই ঘটছে। আম্মুকে বলতে গেলাম, আম্মু অজ্ঞান হয়ে গেলেন। এবার এই রাতের কথার প্রেগন্যান্সির কথা আরেকজনকে বলবো, দেখি সে অজ্ঞান হয় কিনা। এই ভেবে আমি আমার ক্লোজ ফ্রেন্ড রিয়াকে ফোন করলাম আগামীকাল বিকেলে দেখা করার জন্য। যে কথা সেই কাজ। রিয়া আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, যখন যেখানেই ডাকি না কেন আসবেই, আমাকে অনেক ভালোবাসে।
পরের দিন আমরা 2 গাইবান্ধা পৌর পার্কে দেখা করলাম এবং 2 প্লেট ফুচকা নিলাম। ফুচকা খেতে খেতে আমি রিয়াকে বললাম, দোস্ত একটা কথা বলি, শুনবি? রিয়া বলল, হ্যাঁ বল। আসলে আমি প্রেগনেন্ট। কি? কিভাবে? তুই এই এত খারাপ কাজ করছিস? আমি জানি তোর বয়ফ্রেন্ডটা দেখতে ওই রকম, খুব সুবিধার লাগেনি আমার, তাই এমন করেছে বিয়ের আগেই। আরে বাল, শোন আগে পুরা কথা। বলেই শুরু করলাম রাতের ঘটনা। কথা বলছি আর রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়াও আমার দিকে তাকিয়ে আছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু অজ্ঞান হচ্ছে না কেন? তার মানে সেদিন আম্মু এমনিতেই অজ্ঞান হয়েছিলেন, জিনরা কিছু করেনি মনে হয়। রাতের ঘটনা বলা যখন শেষের দিকে, তখন রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার 2 কানে সে হাত দিয়ে বসে আছে, এমনভাবে হাত চেপে ধরেছে যেন হঠাৎ করেই তার কানে তীব্র ব্যথা অনুভব করছে। আমি রিয়ার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রিয়া? রিয়া বলল, না কিছু না, কেমন যেন ব্যথা পাচ্ছিলাম, আর মনে হচ্ছিল কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা বল, তুই যেন কি বলতে চাইলি, কিসের রাতের ঘটনা? রিয়ার মুখে এমন কথা শুনে আমি হতবাক। আমি তো পুরো ঘটনাই তাকে বলেছি প্রায়। এমনকি সে এমনভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছিল সে মনোযোগ দিয়ে শুনছে আমার কথা। তাহলে এখন আবার এমন কথা বলছে রিয়া? তার মানে রিয়া এতক্ষণ কিছু শোনেনি। এখন আমি নিশ্চিত আমার এই কথাগুলো সত্যিই কাউকে বলতে বারণ, আর কাউকে বলতে চাইলেও তারা হয়তো শুনতেই পাবে না। আমি এই মিথ্যে চেষ্টাও আর করব না, কাউকে আর এই ঘটনা সম্পর্কে বলতে যাব না। আমাকে খুঁজে বের করতে হবে কেন এই বাচ্চা, আর আমার গর্ভেই কেন তারা দিতে গেল। আমি কি ক্ষতি করেছি তাদের? আমি রিয়াকে আর কিছু না বলে প্রসঙ্গ বদলে দিলাম। কিছুক্ষণ থাকার পর রিয়াকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমিও বাসার দিকে রওনা দিলাম। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ ভাবলাম, জিনদের সম্পর্কে আমার নিজেকেই জানতে হবে আগে। এই ভেবে কয়েকটা বই কিনলাম লাইব্রেরি থেকে। এই বাচ্চাটার সম্পর্কে নিজেকেই জানতে হবে, আর কাউকে কিছু বলা যাবে না। বাসায় ফিরতে রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে খেয়ে ডাক্তার আফনানের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম। যদিও ভয় লাগছিল যে আজকেও হয়তো সেই বড় মাথাওয়ালা জিনটা আসবে গভীর রাতে, আর কি যে বলবে আমি জানি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঠিক ফজরের আজানে সুন্দর ধ্বনিতে যে কলরব বইছে আকাশে বাতাসে, ঠিক সেই সময় হঠাৎ ঘুম ভেঙে গেল এবং একজন সাধকের মতো দেখতে সাদা কাপড় পরা, বড় বড় দাড়িওয়ালা, একদম গল্পে যে দরবেশ বাবার কথা শুনেছি এতদিন, ঠিক তেমন দেখতে একজন মানুষ আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখে ভয় পেয়ে চমকে উঠলাম। আমার চমকে ওঠা দেখে তিনি বললেন, মা, ভয় পেও না, আমি কোনো ক্ষতি করব না। আর তোমার ভিতরে জিন বাচ্চা রয়েছে, তাকে এই দুনিয়ার আলো দেখিও না, কারণ সে যদি ভূমিষ্ঠ হয় তাহলে এই পৃথিবী ধ্বংস করে ফেলবে। পৃথিবীটা রাজত্ব করবে সে, যে করে হোক তাকে ধ্বংস করো। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে করব? আমি তো কাউকে বলতেও পারি না। কিভাবে সেটা তুমি ভাবলেই পেয়ে যাবে, আর এই কাজটা শুধু তুমি আজানের সময় করতে পারবে, কারণ আজানের সময় তোমার সাথে কোনো জিন থাকে না, আর আজানের সময় কাউকে বললে সে শুনবে। কিন্তু কিভাবে ধ্বংস করব? এই কথা বলার সাথেই দেখি লোকটি আর আমার মাথার কাছে নেই। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠলাম। উঠেই সব দিকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইনি কাউকেই। বিছানায় এসে আবার বসি, আর খেয়াল হয় লোকটি আমাকে বলেছিল আজানের সময় আমার কাছে জিন থাকে না, ওই সময় এই বাচ্চার কথা কাউকে বললে কোনো সমস্যা হবে না। আচ্ছা যাক, কিন্তু উনি আমাকে বললেন বাচ্চাটা ভয়ঙ্কর, তাকে জন্ম দিতে বারণ করলেন, আর বাচ্চাটা নাকি এই পৃথিবী ধ্বংস করবে। কিন্তু আমি বাচ্চাটাকে কিভাবে ধ্বংস করব? কোনো কিছু তো বলে দিলেন না লোকটি। কি করব আমি? আর আমি তো কিছুই জানি না এই জিনদের সম্পর্কে। সত্যি বলতে বাচ্চাটি পৃথিবীর জন্য না হলেও আমার জন্য ভয়ঙ্কর। সমাজের চোখেও আমি ভিন্ন মানুষ হয়ে যাব এখন। যাই হোক, আজান শেষ, এখন সকাল হবে, তাই আর ঘুমাইনি। জিনদের নিয়ে জানতে হবে, আর এই বাচ্চার রহস্য বের করতেই হবে। তাই জিনদের নিয়ে যে বইগুলো নিয়েছিলাম তার মধ্যে একটি খুলে পড়া শুরু করলাম। পড়তে পড়তে জানলাম জিনেরাও মানুষের সাথে সহবাস করতে পারে ঘুমের মাঝেই। আরও অনেক কিছু জানতে পারলাম, কিন্তু আমি যে কারণটা খোঁজার জন্য বইটা পড়ছি সেরকম কোনো কিছুই পেলাম না। বইটা রেখে পরিষ্কার হয়ে সকালের খাবার খেলাম। ভাবলাম আজকের সকালে দরবেশের মতো লোকটির কথা বাবা মার সাথে শেয়ার করি, কিন্তু আবার ভাবলাম না, ওনারা আবার চিন্তা করবে বেশি।
তবে কেমন যেন ডাক্তার আশার সাথে দেখা করতে মন চাইছিল। আমার সব ঘটনা ডাক্তার আশাকে বললে আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা উপায় বের করবে, আর না হয় অপারেশন করে বাচ্চাটাকে মেরে ফেলবে, তাতেও তো বাচ্চাটা ধ্বংস হবে। এই পৃথিবী যে ধ্বংস করবে তাকে যে করেই হোক ধ্বংস করাটা জরুরি। আমি ডাক্তার আশার চেম্বারে যাওয়ার জন্য রেডি হই। বাড়িতে কাউকে না বলেই বেরোই ডাক্তারের সাথে দেখা করার জন্য। সকাল 11টার মধ্যেই চলে যাই ডাক্তার আশা চেম্বারে। গিয়ে দেখি ডাক্তার আশা নেই, উনি নাকি আজ চেম্বারে বসবেন না। আমি তার চেম্বারে বসে থাকা লোকটিকে জিজ্ঞেস করি, ডাক্তার আশা এখন কোথায় আছে? লোকটি বলল, ডাক্তার আপাতত ঢাকায় গেছে, তবে আজকে হাসপাতালে তার ডিউটি করার কথা। আপনি গাইবান্ধা সদর হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি ভাবলাম হয়তো নেই, আমার ভাগ্য সবসময় খারাপই হয়। তবুও চলে গেলাম হাসপাতালে তার সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি ভাগ্যক্রমে ডাক্তার আপু একটু আগেই আসলো। আমার ভাগ্য তাহলে আজকে ভালোই। দেখা করি ডাক্তার আশার সাথে। ডাক্তার আমাকে দেখেই চিনে ফেলে আর রাগান্বিত হয়ে বলে, এতদিন কোথায় ছিলে? আর পরের দিনে ভর্তি হতে বলেছিলাম, হওনি কেন? আর তোমার অবস্থা খুব জরুরি। তোমাকে তারপর খুঁজেছি, কিন্তু নাম্বার ছিল না, আর আমিও একটু ব্যস্ত ছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। তবে আমার বিশ্বাস তুমি দেখা করবা। এখন বলো, আসোনি কেন? আসলে ডাক্তার আপু, আপনার সাথে আমার কিছু কথা ছিল, তাই আসলে আপনার কাছে এসেছি। বলো। এখন না, আজানের সময় বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বসে থাকো, আসছি। আচ্ছা আপু। ডাক্তার আমাকে এই কথা বলে বাইরে গেল, আর আমি বসে আছি চেয়ারে। একটু পরে ডাক্তার আসলো আর আমাকে বলল, দীপ্তি চলো আমার সাথে। কোথায়? যেখানে নিয়ে যাব শুধু আমার সাথে আসো, তোমার কথাগুলো শুনবো আজানের সময়। আচ্ছা ঠিক আছে। আমি ডাক্তারের সাথে সাথে যেতে থাকি। আমি আসলে ডাক্তারের এমন আচরণ কিছু বুঝলাম না। আমি আজানের সময় বলতে চাইলাম, কিন্তু ডাক্তার একবারও জিজ্ঞেস করল না, কেন, এক্ষুনি বলো, কোনো সমস্যা নেই, ইত্যাদি। হঠাৎ এমন কথা শুনে যেন তিনিও আমার কথাগুলো আজানের সময় শোনার জন্যই আগ্রহী, তার আগে শুনতে চান না সেও। কিন্তু আমার জন্য উনি বাকি রোগীকে ফেলে আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আর উনি আজকেই আসলো মাত্র, তবুও আমার সাথেই সময় দিচ্ছে। যেতে যেতে তিনি একটি বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে 5 তলায় উঠে 508 নম্বর রুমটা খুলে আমাকে সাথে করে ভিতরে ঢুকালো। রুমটার চারপাশ মাকড়সার জাল দিয়ে এতটাই ভারী হয়ে গেছিল যেন মনে হচ্ছিল কয়েক বছর কেউ এই রুমে ঢোকেনি। রুমের ভিতর ঢুকে আর একটু সামনে গিয়ে আরেকটি দরজার তালা খুলে রুমে আমাকে একটি চেয়ারে বসালো ডাক্তার আশা। রুমটা প্রচুর অন্ধকার ছিল, তাই কিছু দেখা যাচ্ছিল না রুমে কি কি আছে। আমাকে চেয়ারে বসে তিনি রুমের লাইটটা অন করে দিলেন। লাইট অন করার সাথেই আমি চমকে উঠি আর বলি, এইটা কিভাবে সম্ভব? বাইরের রুমগুলো এত নোংরা, আর ভিতরের এইটা এত পরিষ্কার। আমি ডাক্তার আশাকে যখন বলতে যাব এই পরিষ্কারের কারণ, তখন ডাক্তার আমাকে বলে, পরিষ্কারের কারণ একটু পরেই জানতে পারবে, এখন বলো তোমার রাতের ঘটনা। এখন না ডাক্তার আপু, আজান দেওয়া শুরু করুক। আচ্ছা ঠিক আছে, একটু পরেই আজান দেবে, প্রিপারেশন নাও। ডাক্তারের কথা শেষ না হতেই আজান দেওয়া শুরু। আমিও আর কিছু না ভেবে আজান শুনেই আমার ঘটনা বলা শুরু করলাম। 2 রাতের ঘটনা ডাক্তারকে বলার শেষের দিকে, কিন্তু তবুও আজান শেষ হয়নি। আমিও অত কিছু না ভেবে সব বলে দিলাম ডাক্তার আশা উপুকে। বলা শেষে ভাবলাম, উনি কি বিশ্বাস করবেন আমার কথাগুলো? ডাক্তাররা তো আসলে এগুলো খুব একটা বিশ্বাস করে না। এগুলো শোনার পর ডাক্তার আপু আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝেছি, এখন চলো চেম্বারে যাই। আমিও আর কিছু না বলে ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ডাক্তার আশাকে বলি, আচ্ছা ডাক্তার আপু, আমি যে কথাগুলো বললাম তা কি আপনার বিশ্বাস হয়েছে? ডাক্তার আপু, বিশ্বাস হবে না কেন? আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো বিশ্বাস না হলেও করতে হয়। আমি আর কোনো কথা না বলে হেঁটেই চলছি ডাক্তারের চেম্বারের দিকে তার সাথে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে মাত্র 12:45, এখনও তো আজান দেয়নি। তখন তাহলে কে আজান দিল? আমি ডাক্তার আশার দিকে তাকিয়ে বললাম, আপু, এখন তো বাজে মাত্র 12:45, এখনও তো আজান দেয়নি, তাহলে তখন কিভাবে? কি? ডাক্তার আশা আমার কথা শুনে মুচকি হেসে দিয়ে বলে, আসলে তখন যে আজান দিয়েছে সে একজন জিন। মানে? আমি হতঘাক হয়ে জিজ্ঞেস করলাম, শোন, তোমাকে যেদিন অপারেশনের জন্য ভর্তি হতে বলেছিলাম, সেদিন রাতে যখন আমি বাড়িতে গিয়ে ঘুমাই, ঠিক রাত 2টার দিকে একজন সাধকের মতো আমার কাছে এসে আমাকে আস্তে করে ডেকে তোলে, মানেই তোমার কাছে আজানের সময় যে লোকটি আসছিল, সেই লোকটি। আমি প্রথমে ভয় পেয়ে যাই,
তারপর উনি আমাকে বলে, ডাক্তার ম্যাডাম, এই পৃথিবীটাকে বাঁচান। আমি তখন বলি, মানে? ডাক্তার, আপনি আজকে যে রোগী দেখেছেন, যাকে অপারেশনের জন্য ভর্তি হতে বলেছেন, তার পেটে আসলে সত্যি একটি বাচ্চা আছে, এবং সেই বাচ্চাকে একটি শয়তান জিনের বাচ্চা, যে কিনা এই পৃথিবীতে রাজত্ব করবে এবং আস্তে আস্তে এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। আপনি একমাত্র যেই পৃথিবীটাকে বাঁচাতে পারবেন। আমি কিভাবে বাঁচাবো? আর আপনি কিভাবে জানেন এত কিছু? তারপর বলে উনি নাকি একজন জিন, এবং যে ঘর থেকে ঘুরে আসলে তার প্ল্যানার ছিল ওই জিনটাই। সেই রাতে আমাকে সব বলে এই বাচ্চাটার সম্পর্কে, এবং আরও বলে, তোমার পেটে কেন দিতে গেল এই বাচ্চাটা, জানো দীপ্তি? ডাক্তারের মুখে এমন কথা শুনে আমি বললাম, না ডাক্তার আপু, আমাকে প্লিজ বলেন, কেন আমার পেটে দিতে গেল এই বাচ্চাটা, বলেন প্লিজ। আসলে তোমার এই বাচ্চাটা একটি শয়তান জিনের, যে কিনা আজ থেকে 2000 বছর আগে থেকে এই পৃথিবীতে আসার চেষ্টা করছে। তার এই পৃথিবীতে আসার জন্য দরকার ছিল একটি মেয়ের, যার গর্ভে এসে বড় হয়ে পৃথিবীতে আসবে। আর সেই বাচ্চাটি তোমাকে পেয়ে যায়, কারণ তোমার বাবা একটি লোভী মানুষ। তোমার বাবার সাথে প্রায় 1 বছর আগে একটি জিনের সাথে পরিচয় হয়। তোমার বাবাকে সেই জিনটি একটি অফার দেয়, যদি ওই জিনের বাচ্চাটাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে, তাহলে তোমার পরিবারের কাছে একটি অত্যাধিক শক্তি থাকবে, এবং তোমার পরিবার ও জিন বাচ্চাটি পৃথিবীর মালিক হবে। তবে কোনো একদিন তোমাদের পরিবারকেও ধ্বংস করে ফেলতো এই জিন বাচ্চাটি। সেই কথা বলেনি তোমার বাবাকে। এই কথা শুনে তোমার বাবাও রাজি হয়ে যায়, এবং কিছু শর্ত দিয়েছিল সেই জিনকে। কি কি শর্ত দিয়েছিল বাবা? প্রথম শর্ত ছিল, এই বাচ্চাটা সম্পর্কে যেন আমার মেয়ে কিছুই জানো না, মানে তুমি যেন কিছু না জানো, আর তোমার পরিবারও যেন না জানে, আর তোমার যেন কোনো ক্ষতি না করে। এই শর্তগুলো মেনে নেয় জিনটি, আর তাই তোমার পেটে এই বাচ্চাটা। ডাক্তারের মুখে এমন কথা শুনে নিজেকেই ঘৃণা লাগছে। এমন একটি পরিবারে আমার জন্ম হয়েছে, আর আমার বাবা এমন, কখনো ভাবিনি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার আপু, আপনি যেদিন অপারেশনের জন্য ভর্তি হতে বলেছিলেন, তারপর দিন আমার বাবার নাকি বন্ধু ডাক্তার ছিল, তাই তার কাছেই গিয়েছিলাম। আমি জানি, কারণ সেই রাতে জিনটা আমাকে সব বলেছে। আসলে সেই দিন যে ডাক্তারের কাছে গিয়েছিলে, আসলে সে মানুষ ছিল না, সে একজন জিন ছিল। তোমার বাবা তোমাকে প্ল্যান করে তার কাছে নিয়ে গিয়েছিল, এবং সে ডাক্তার যে ওষুধ দিয়েছে, সেটা পেটের বাচ্চাটাকে তোমার পেটের ময়লা থেকে রক্ষা করার জন্য দিয়েছে। কিন্তু উনি তো আমার বাবার বন্ধু। তুমি কি এর আগে কখনো শুনেছ যে তোমার বাবার কোনো বন্ধু ডাক্তার? না তো। তাহলে? আর সেখানকার ডাক্তার তোমার রিপোর্ট দেখে কি বলেছিল মনে আছে? যে এমন টাইপের রোগী সে আগেও দেখেছে। তার মানে সে এর আগেও ওই বাচ্চাটাকে এই পৃথিবীতে আনার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আর তোমার এমন কন্ডিশন দেখে বলেছে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এটা। ভাবলা কিভাবে? আর হ্যাঁ, এখন এত কথা শুনতে হবে না তোমার। এখন শুধু একটাই কাজ, বাচ্চাটাকে ধ্বংস করা। তাহলে ডাক্তার আপু, এক কাজ করেন, আপনি অপারেশন করে বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন। দীপ্তি, তুমি কি এই বাচ্চাটাকে একটু সহজ মনে করো? যদি এটা কোনো ডাক্তার অপারেশনের জন্য তোমার পেটে ব্লেড দিয়ে কাটে, তাহলেও বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে যাবে আর তুমি মারা যাবে, কারণ বাচ্চাটির বয়স এখন অনেক বেশি আর শক্তিশালীও হয়েছে। তুমি যদি 1-2 মাস আগে বুঝতে, তাহলে তখন অপারেশনে কোনো রিস্ক ছিল না। আপনি এত কিছু জানলেন কিভাবে ডাক্তার আপু? ওই যে রাতে জিনটি এসেছিল আমার কাছে, সে সব বলেছে। সে কি বাচ্চাটাকে ধ্বংস করার কথা কিছু বলেনি? বলেছে, কিন্তু তোমাকে বলা যাবে না, কারণ তোমার সাথে একটা জিন সবসময় থাকে। সে যদি প্ল্যানটা শুনে ফেলে, তাহলে আর ধ্বংস করা সম্ভব হবে না। আচ্ছা, তাহলে আজকেই কিছু একটা করেন। তুমি আগে তোমার বাড়ি থেকে দেখা করে এসো, কারণ তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কিছুদিন থাকতে হবে তোমাকে। না ডাক্তার আপু, আমি আর ওই বাবার মুখ দেখতে চাই না, চলেন আজকেই যেতে হবে। না, তোমাকে বাড়িতে যেতেই হবে, কারণ তোমার রুমে একটি জিনিস আছে, সেটা নিয়ে আসতে হবে। সেই জিনিসটা ছাড়াই বাচ্চাকে ধ্বংস করা সম্ভব না দীপ্তি। কি জিনিস? তাহলে আমি এখনই বাড়িতে গিয়ে আনছি। না দীপ্তি, এত তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে এগোতে হবে আমাদের। আর শোন, তোমার ঘরের ডান দিকে যে পড়ার টেবিল আছে, সে টেবিলটার নিচে দেখবে একটু লাল কাগজ আধাভাবে পুঁতে রাখা আছে। সেখানে একটু মাটি তুলে দেখবে একটি জিনিস আছে, আর কি জিনিস সেটা আমিও জানি না। তুমি তুলে নিয়ে কালকে সকালে আমার কাছে এসো দীপ্তি, আমি এই হাসপাতালেই থাকব। আচ্ছা ঠিক আছে ডাক্তার আপু, তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তোমার বাবা যেন এই কথা না শুনে, আর যে জিনিসটা পাবে সেটা যেন ভুলেও তোমার বাবার কাছে না যায়। আচ্ছা। ডাক্তার আপুর কাছ থেকে বিদায় নিয়ে বাবার প্রতি ঘৃণা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আসলে আমার বাবা যে এতটা খারাপ আগে বুঝিনি। সে তার নিজের মেয়েকে ব্যবহার করেছে স্বার্থের জন্য। সে সত্যি অপরাধীদের মধ্যে একজন।
বাড়িতে যেতে ইচ্ছে হচ্ছিল না, তবু যেতেই হবে। ডাক্তার আপু যে বলল কি যেন আছে সেখানে, সেটা নিয়ে চিরতরে বের হয়ে যাব বাড়ি থেকে। যে মানুষটা নিজের স্বার্থের জন্য এমন একটা বাজে কাজ করতে পারে, সে একজন বাবা হবার অধিকার রাখে না। তাই তো বলি, বাবা মা রুমে আসলে সবসময় আমার পড়া টেবিলের কাছে থাকতো কেন? আচ্ছা, টেবিলে কি জিনিস আছে দেখতে হবে। তাড়াতাড়ি করে বাড়িতে এসে গেট খুলেই দেখি ভিতরে বাবা দাঁড়িয়ে আছে। তাকে দেখে কেমন যেন অবর্ণনীয় অনুভূতি হচ্ছিল। আমাকে দেখে বাবা বলল, কোথায় গেছিলি দীপ্তি? আমি বললাম, কলেজে গিয়েছিলাম। ইদানিং তুই এত কোথায় ঘুরতে যাস? বাড়িতে দেখি না তেমন তোকে। কলেজে যাই বাবা, ঘুরতে নয়, বলেই ঘরে চলে গেলাম। বাবার কথাগুলো কেমন যেন বিরক্ত লাগছিল। ঘরে এসে কাপড় চেঞ্জ করে বসে থাকি। বসে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ল, ডাক্তার আপু যে জিনিসটার কথা বলেছে, সে জিনিসটা খোঁজার জন্য বিছানা থেকে উঠে টেবিলের কাছে যেতেই বাবা আমার রুমে চলে আসে। আমি তাকে দেখে আর টেবিলের কাছে গেলাম না। আজকে বাবা সবসময় আমার রুমের দিকেই কেন জানি থাকছে। বাবা কি সবকিছু জেনে ফেলেছে নাকি? আমার সাথে যে জিনটা থাকে সে কি সব বাবাকে বলে দিল নাকি? আমাকে তাড়াতাড়ি জিনিসটা বের করতে হবে, আর আজকেই রাতেই তাহলে জিনিসটা বের করতে হবে। কিন্তু বাবাকেও আজকে আমার রুমে একা আসতে দেওয়া যাবে না, কারণ আমি নিশ্চিত আমার আর ডাক্তারের কথাগুলো বাবা সব জেনেছে। আচ্ছা যাই হোক, আমি আজকে সারাদিন আমার ঘরেই ছিলাম। রাতের খাবার খেয়ে আমার ঘরে এসে ভাবলাম বাবার এই নিষ্ঠুর কাহিনীটা মাকে বলে দেব সব। পরে ভাবলাম না, এখন না, বাচ্চাটাকে আগে ধ্বংস করে দিই, তারপর বাবার নিষ্ঠুরতার কথা সবাইকে বলবো। আমি ঘুমিয়ে পড়লাম। ঠিক রাত 12টার দিকে বাবা আমার রুমে এসে আস্তে আস্তে টেবিলটা সরায়। তাতেই আমি ঘুম থেকে জেগে বাবাকে দেখেই বুঝে যাই যে আমাদের কথা বাবা সব শুনেছে, তাই জিনিসটা সরিয়ে নিচ্ছে। আমিও চুপি চুপি বাবার সাথে যাই। গিয়ে দেখি বাবা জিনিসটা তার রুমের বিছানার মাঝে রাখে। আমিও তাই দেখে আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। ঠিক ফজরের আজানের সময় আমি বাবার রুমে গিয়ে জিনিসটা নিলাম। জিনিসটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ জিনিসটা একটি পুতুল, এবং পুতুলটি হুবহু আমার মতো দেখতে। এত কিছু না ভেবে আমি পুতুলটি নিয়ে ভোরেই রওনা দিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের সাথে দেখা করি তার বাড়িতে। ডাক্তার আমাকে দেখে বলে, পুতুলটা দেখি। আমি তাকে দিলাম। ডাক্তারও পুতুলটা দেখে অবাক হয়ে যায়। এরপর আমাকে নিয়ে আসে গাইবান্ধার শ্মশান ঘাটে এক সাধুর কাছে। সাধুটি আমাদের দেখে বলে, তোমরা এসেছ? ডাক্তার বলে, জি সাধু বাবা। আচ্ছা বসো, আর পুতুলটা দাও। আমি সাধুটাকে বললাম, আপনি পুতুলের কথা জানেন? হ্যাঁ, আর আমি ছাড়া এই পুতুলের রহস্য আর তোমার পেটের বাচ্চাটাকে কেউ নষ্ট করতে পারবে না। আপনি বাচ্চা সম্পর্কে কিভাবে জানেন? ডাক্তার আপু বলেছে। সে একটি মুচকি হেসে বলে, ডাক্তার আপুকে আমি বলেছি, ডাক্তার আমাকে বলেনি। মানে কি? সাধু আর কথা না বাড়িয়ে বলে, পুতুলটি দাও। আমি তার হাতে দিয়ে দেই। এরপর সে একটি আসনের মতো করে সেখানে বসে পুতুলটিকে মাটিতে রেখে কি যেন বলছে, আর পুতুলটাতে পানি দিচ্ছে। হঠাৎ পুতুলের কালার চেঞ্জ হতে লাগলো, আর যখনই পুতুলের কালার চেঞ্জ হতে থাকে কেমন যেন আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে প্রচন্ড ব্যথা শুরু হয়, অসহ্য ব্যথা, একদম সেদিন রাতে যেমন ব্যথা পাচ্ছিলাম ঠিক তেমন। আমি তবু অনেক কষ্ট করে চাপা কণ্ঠে বসে সহ্য করে নিচ্ছি ব্যথাটা। এরপর হঠাৎ সাধু বাবা ছিটকে পড়ে যায় তার বসার আসন থেকে। আমি আর ডাক্তার ভয়ে একটি চিৎকার করে উঠি। হঠাৎ উপর থেকে কে যেন বলে, এই সাধু, তুই আমাকে মেরে ফেলবি? এত বড় সাহস তোর! আজকে তোকেই এই পৃথিবী ছাড়া করব। সাধু হঠাৎ তার দুই হাত তার নিজের গলায় টিপে ধরে। আস্তে আস্তে সাধু শ্বাসকষ্ট হতে থাকে। কিছুক্ষণ এমন করার পর সাধু অনেক কষ্টে আমাকে বলে, দীপ্তি, পুতুলটার ভিতর কিছু একটা ঢুকিয়ে দাও, যেন এপাশ থেকে ওপাশে বের হয়। হঠাৎ কি ঢুকিয়ে দিব পাচ্ছি না। মাথায় একটি পিন ছিল, সেটা যখন পুতুলের কাছে নিয়ে যায় তখনই পুতুলটি দাঁড়িয়ে উঠে কথা বলা শুরু করে এবং বলে, যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার বাবা মারা যাবে। আমাকে যেভাবে মারবে তোমার বাবাও ঠিক সেইভাবে মরবে। পুতুলের কথা শুনে আমি ভয় পেয়ে যাই। একটা পুতুল কিভাবে কথা বলে? এগুলো ভাবতে ভাবতে ডাক্তার আপু একটি ব্লেড পুতুলটি শরীরে ঢুকিয়ে দেয়। আর সাধু একটা জোরে চিৎকার করে বলে ওঠে, না! যেন সাধু আবার আগের অবস্থায় ফিরে এসেছে, আর বলে, এইটা কি করলেন ডাক্তার আপা? এই বাচ্চাটাকে দীপ্তি ছাড়া কেউ মারতে পারবে না। তোমার স্পর্শ পেশি এখন আরো শক্তিশালী হয়ে গেছে। এখন এই বাচ্চাটাকে মারতে হলে আরো একটু প্রাণ হারাতে হবে। সাধুর মুখে এই কথা শুনে বুকটা আটকে উঠে। আমি তখন বলি, এখন কি হবে? সাধু বলে, তোমার বাবাকে এবার সত্যি হারাতে হবে। পুতুলটি তখন যা বলেছিল এখন তা হবে। তুমি যদি তখনই কিছু একটা ঢুকিয়ে দিতে তাহলে এখানেই সব শেষ হয়ে যেত। আমি আমার বাবাকে মেরে ফেলবো? তা না হলে আর সম্ভব না। আমি পারবো না। আমার বাবা খারাপ জানি, তবু নিজের বাবাকে কি কেউ মারতে পারে? ডাক্তার, আমাকে মাফ করেন। এরপর ডাক্তার বলে, তুমি যদি এটা না করো তাহলে গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে। তুমি চাও পৃথিবীটা একটা অশুভ শক্তির কাছে চলে যাক? প্লিজ দীপ্তি, আমাদের বাঁচাও তুমি। আর আমার ভুলের জন্য এটা হলো, আমাকে মাফ করো প্লিজ। আমি ডাক্তারের কথা শুনে রাজি হয়ে যাই। এরপর সাধু আবার কি যেন বলা শুরু করলো, আর পুতুলটাতে পানি ছিটিয়ে দিচ্ছিল। হঠাৎ দেখি পুতুলটা দুইটো হয়ে গেল। একটি হুবহু দেখতে আমার বাবার মতো, আর একটি আমার।
দুইটো হয়ে যাওয়ার সাথে সাথে সাধু আমাকে একটি ছুরি দিল, আমিও নিয়ে দুটোর ভিতরে ঢুকিয়ে দিলাম। আর বিকট কণ্ঠে একটি চিৎকার শোনা গেল, আর বাবার কণ্ঠেও কে যেন একটা চিৎকার করে উঠল। আমি কান্না করতে থাকি আর ভাবি নিজের হাতেই বাবাকে মারলাম। হঠাৎ আবার উপর থেকে কে যেন বলে উঠল, আমাকে জন্ম নিতে দিলি না, চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো তোদের মাঝে, সেদিন দেখি কে বাঁচায় এই পৃথিবীকে। সমাপ্ত।